স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। খনিজ সম্পদ অনুসন্ধানে আমাদের সামর্থ্য নিয়ে যাদের সংশয় ছিল তাদের জুৎসই জবাব দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন কোম্পানি বাপেক্স। সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে দুটি তেল ক্ষেত্র চিহ্নিত করার মাস দুয়েক না পেরোতেই কুমিল্লার শ্রীকাইলে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। পেট্রোবাংলার চেয়ারম্যানের ঘোষণা ঠিক থাকলে আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ শ্রীকাইলে গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে, আর কৈলাসটিলা ও হরিপুরের ক্ষেত্রে তেল উত্তোলন শুরু হবে আগামী বছরের মে মাসে। তবে উত্তোলনের জন্য প্রস্তুতি পর্যাপ্ত কিনা তা নিয়ে এখনো অনেকেই ভুগছেন সন্দেহে। এই অবস্থা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সক্ষমতার দিক থেকে কোন পর্যায়ে আছে এখন বাপেক্স? রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়াতে কি উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার? নতুন ক্ষেত্রের জ্বালানি উত্তোলনের জন্য সরকারি পদক্ষেপগুলো কি? কোন পর্যায়ে আছে দেশে জ্বালানি নিরাপত্তা? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম এবং দৈনিক প্রথম আলোর নগর সম্পাদক জনাব অরুণ কর্মকার। স্বাগত আপনাদের। ডক্টর হোসেন মনসুর, আমরা দেখেছি যে শ্রীকাইলের গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়েছে বা আবিষ্কারের ঘোষণা আপনারা দিয়েছেন এই শুক্রবার দিন, এই 2 দিন আগে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা 2004 সালেই স্ট্রাকচারটি আবিষ্কার করেছিলাম, জানতাম যেখানে গ্যাস পাওয়া গেছে 2004 থেকে 2012, এই 8 বছর আমরা দেরি করলাম কেন? আমি যদি প্রথম আলো অরুণ কর্মকার এখানে আছেন, ওনার একটি লেখা থেকে আরেকজন জ্বালানি বিশেষজ্ঞকে উদ্ধৃত করি। তিনি বলেছেন যে আরো 4 বছর আগে, আর জ্বালানি বিশেষজ্ঞ বলতে বাপেক্সের সাবেক MD, উনি বলেছেন যে আরো 4 বছর আগেই এই গ্যাসের মজুদটি আবিষ্কৃত হতে পারত। তো কেন এই দেরি? সে উত্তর আমি দিতে চাই না, কারণ এটা উত্তর দিতে হলে অনেকটা রাজনৈতিক উত্তর হবে, যে উত্তর দেওয়া অন্তত পেট্রোবাংলা চেয়ারম্যান হিসেবে উচিত না বলে মনে করি। তবে একটা প্রশ্ন, সেটা হলো যে গ্যাস ক্ষেত্র 2004 সনে জোট সরকার একটা কূপ করেছিল শ্রীকাইল 1, এবং তারা ঘোষণা দিয়েছিল যে এখানে তারা গ্যাস পেয়েছে, এবং পরবর্তীতে দেখা গেল যে সেই কূপ থেকে আর গ্যাস বের হচ্ছে না, কারণ আধা ঘন্টার মতো সেটা আলো প্রজ্বলিত ছিল। পরে সেটা পরিত্যক্ত ঘোষণা করে এবং পরবর্তী বলে যে এটা একটা পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র। 2007 সনে এখানে আবার 2D সাইসমিক সার্ভে করা হয়, যেখানে প্রফেসর বদরুল ইমাম গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম আমাদের ছাত্রছাত্রী নিয়ে। ওখানে সাইসমিক সার্ভে করার পরে আমরা স্ট্রাকচার নির্দিষ্ট করি এবং আমরা নিশ্চিত হই যে এখানে গ্যাস আছে, এবং তারপরে আমরা সকল উদ্যোগ গ্রহণ করি। এবং আমি এখানে পেট্রোবাংলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এটা স্পিড আপ করা হয় এবং দ্রুত এখানে গ্যাস উত্তোলনের জন্য সকল প্রক্রিয়া। 2007 থেকে 2012, 5 বছর দ্রুত বলছেন স্যার আপনি। এটা তো 2007 সন থেকে তা আমি উত্তর দিতে পারবো না, কারণ 2007 সনে 2009 থেকে উত্তর দেন স্যার, আপনি দায়িত্ব নেওয়ার পরে। 2009 সন থেকেই আমি এটা চেষ্টা করছি, কারণ চেষ্টা করে স্যার 3 বছর কেন লাগলো স্যার? 3 বার আমরা তো বসে নেই, আমরা তো একটার পরে একটা কূপ খনন করছি। না স্যার, এইটা তো জানা ছিল যে এখানে আপনি পাবেন, তারপর সবকিছুই তো আমরা কনফার্ম করে এটাই করি। কারণ কিন্তু এই ক্ষেত্রে যে প্রফেসর বদরুল ইমাম পাশে বসে আছেন স্যার, বদরুল ইমাম স্যারও তার ওনার একটা লেখাতে বলেছেন যে 2004 সালে শ্রীকাইলে বাপেক্স কর্তৃক খননকৃত অনুসন্ধান কূপটিকে ব্যর্থ করার পেছনে এক ধরনের ষড়যন্ত্র ছিল, এবং উনি ইঙ্গিত করেছেন এর পাশেই যেহেতু বাঙ্গুরা আছে সেই জন্য কারো স্বার্থ রক্ষা করার জন্য। আপনি এইটা স্যার অভিযোগটা অনেকটা আপনার উপরে এসে পড়ে। এটা মোটেই আমার উপরে অভিযোগ কেন আসবে? এটা যারা সেই সময় ক্ষমতায় ছিলেন, আমি প্রশ্ন করি যে 3 বছরের দায় আপনার উপর পড়ে কেন? অবশ্যই আমার কাছে দায় পড়বে না, কারণ যে এই মহাজোট সরকার ক্ষমতা আসার পরে যখন তারা উৎপাদন করছিল 1713 মিলিয়ন, তখন আমাদের প্রধান লক্ষ্য ছিল যে কিভাবে উৎপাদন বাড়ানো যায়। আমরা প্রথমেই ধরেছি যে আমরা এখানে যে সমস্ত বন্ধ কূপগুলো আছে সেই কূপগুলো আমরা অকভার করব, কারণ বন্ধ কূপ এখানে অকভার করলে যদি আমরা সেগুলো অকভার করে উৎপাদনে নিয়ে আসতে পারি তাহলে এটা খরচ খুব কম, কারণ সেখানে কেসিং থাকে, সেখানে গ্যাদারিং পাইপলাইন থাকে, সেখানে প্রসেস প্ল্যান থাকে, দ্রুত উৎপাদনে নিয়ে এসে এবং দেশের চাহিদা মেটানোর চেষ্টা করছি। এবং তারপর থেকে আমরা এই শ্রীকাইল যে গ্যাস ক্ষেত্র সেটা ডেভেলপমেন্ট শুরু করেছি। এবং স্যার একজন ভূতত্ত্ববিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটা যেহেতু বাঙ্গুরা খুবই পাশে, আপনি করছেন সেই প্রশ্ন আমি আগের সবাইকে আপনি বলছি যে আমরা দেরি করেছি, মহাজোট সরকার দেরি করেছে, ঘোষণা দিয়ে কেন সেটা বন্ধ করা হলো, সেটা উত্তর আগে নেন।
যে যে গ্যাস ক্ষেত্র বলা হলো যে এখানে গ্যাস আপনি আসার পরে কি এটাকে প্রায়োরিটি দিছিলেন? অবশ্যই এটা প্রায়োরিটি হিসেবে আপনি বলতে আমি প্রায়োরিটি দিছি হলো যে দেশে গ্যাসের উৎপাদন বাড়াবো, প্রথম প্রায়োরিটি আমার, যে উৎপাদন বাড়াবো, যেটা অলরেডি প্রায় 500 মিলিয়নের মতো আমরা উৎপাদন বাড়িয়েছি এই 3.5 বছরে, সেটাই উৎপাদন বাড়ানোর লক্ষ্য। অ্যাট দি সেম টাইম অনুসন্ধান কূপ করব, এবং 1 বছরের ভিতরে 2টা গ্যাস ক্ষেত্র আমরা আবিষ্কার করেছি, 3টা অনুসন্ধান কূপ করেছি, একটা ড্রাই হয়েছে, এবং যে কূপটা ড্রাই হয়েছে সেই কূপটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে অনেক আগে, এবং আমি যখন চেয়ারম্যান হই তখন অলরেডি সেখানে সকল অবকাঠামো তৈরি হয়ে গেছে, যেটা অত্যন্ত খুব কম সম্ভাবনাময় স্ট্রাকচার ছিল, সেখানে আমাদের ড্রাই হয়েছে। কিন্তু আমরা যেটা করছি, যেমন সুন্দরপুর, শাহজাদপুর, সুন্দরপুর এবং শ্রীকাল, যেটা আমরা নিয়ে অগ্রসর হয়েছি, এখানে হয়তো কিছু থাকতে পারে যেটার উত্তর যারা দিতে পারে তারা দিবে, আমি কোনো রাজনৈতিক কথা এখানে বলবো না। কিন্তু আমাকে যদি দায়ী করেন, কিন্তু প্রশ্ন এবং খুব দুঃখজনক ঘটনা যে যেখানে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলাম সেখানে আপনি আমাকে দায়ী করছেন, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। স্যার আমি দায়ী, এটা কি আপনাদের কাছ থেকে এই পেট্রোল প্রাপ্য ছিল? না স্যার, কিন্তু আপনারা 3 বছর সেটা আপনি তো আমাকে অভিনন্দন করবেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। না, কিন্তু কেন আগে প্রথমেই আমাকে দোষারোপ করলেন যে এটা দেরি করলেন কেন? আমরা তো বসে নেই, আমাদের 5টা রিগ একসাথে কাজ করছে, কিন্তু অভিনন্দনের পরিবর্তে আগে দায়ী করলেন যে কেন। স্যার এই দেরিটার জন্য স্যার আপনি কাকে দায়ী করবেন? আমি কাকে দায়ী করব? আমি কাউকে দায়ী করতে চাই না, কারণ দেরিটা করা ঠিক হয়েছে কিনা এটা সরকারের রাষ্ট্রযন্ত্র আছে, তারা বিষয়টা দেখবে। কিন্তু আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি, একটার পরে একটা আমরা পরিকল্পনা গ্রহণ করছি, এবং একটার পরে একটা সেটা আমরা বাস্তবায়ন করছি। প্রফেসর বদরুল দায়ী করে তো এটা তো খুব দুঃখজনক। আপনি একদম স্পষ্ট বলছেন যে এখানে এক ধরনের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র 2004 সালে এক ধরনের ষড়যন্ত্রের কথা বলেছেন, এবং এরপরও বিদেশি তেল কোম্পানি কর্মকর্তার সঙ্গে কিছু সংখ্যক অসৎ ব্যক্তি জড়িত থাকতে পারে বলে আপনি মনে করছেন। আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন যে কেন এই গ্যাস ক্ষেত্রটি মানে উত্তোলনের ক্ষেত্রে দেরি হচ্ছে এবং এর বিলম্বের জন্য আপনি কাকে দায়ী করছেন আসলে? দেখেন, যেই প্রসঙ্গে কথাটা বলা হয়েছে, এইটার প্রসঙ্গটা হলো আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করি যে এখানে বিদেশি তেল কোম্পানিগুলো যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশীয় স্বার্থকে মানে বিপদগ্রস্ত করে, সেই আঙ্গিক থেকে কিন্তু বলা হয়েছে। আপনি দেখেন যে ছাতকের মতো একটা সুন্দর গ্যাস ফিল্ডে নাইকো কি করলো? আপনি এখন ছাতকের মতো এত ভালো একটা মজুদ তো আপনি ড্রিল করে গ্যাস বার করতে পারবেন না, কারণ এর ভিতরে ইন্টারনাল হ্যামারেজ করে দিয়ে চলে গেছে ওরা। ক্যানাডিয়ান কোর্ট $9 মিলিয়ন নাইকোকে ফাইন করেছে, কিন্তু আমরা কি করেছি? আমাদের তো আর কিছু হয় না, আমাদের ছাতক গ্যাস ক্ষেত্রে চলে গেছে। এবং এইগুলা হয় কেন? এইগুলা ষড়যন্ত্র, ওটাও একটা ষড়যন্ত্র ছিল যে ছাতক গ্যাস ক্ষেত্র আমরা বিদেশি থেকে এইভাবে দেব। আমি ষড়যন্ত্রটা দেশীয় পক্ষটা নিয়ে জানতে চাইছি। অবশ্যই দেশীয় পক্ষে না থাকলে তো বিদেশিরা হেলিকপ্টার করে এসে সোজাসুজি ইয়েতে নামতে পারে না। এখন কথা হচ্ছে দেশীয় ষড়যন্ত্র করার লোকজন আমাদের দেশে অনেক আছেন, যেটা আমরা অনেকে জানি যে করিডোর, ডার্ক করিডোর অফ পাওয়ার, যেটা আমি বলি যে এর ভেতরে বসে বসে ওনারা অনেক সময় ষড়যন্ত্র করেন। এখন ধরেন সেই হেতু আমরা সবসময় সজাগ থাকতে চাই যে আমাদের জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হচ্ছে বলে মনে হয়, তখন আমরা স্বভাবতই প্রশ্ন করি এর সাথে বিদেশি কোম্পানি জড়িত কিনা। এখানে একটা জিনিস সুস্পষ্ট যে আপনি দেখেন 2004 সনে এখানে একটা কূপ খনন করা হলো, এবং ওই একই সময় বাঙ্গুরা কিন্তু বিদেশি কোম্পানি ডিসকভার করে, এবং বাঙ্গুরা আর শ্রীকাইল একই স্ট্রাকচারের, একই স্তর থেকে গ্যাস এখন যেটা উঠছে। স্যার ওরা যেখানে আপনারা ষড়যন্ত্রের কথা বলেন, 2004 সালে এক ধরনের ষড়যন্ত্র জড়িত ছিল, স্যার আপনারা আরো স্পষ্ট করে আমাদের এই পক্ষের কারাই ষড়যন্ত্র অংশগ্রহণ করছে এবং তারা কারা সেটা চিহ্নিত করার ক্ষেত্রে আপনারা স্যার কেন? কিন্তু আপনি কি মনে করেন যে আমার মতো একটা মানুষ এটা চিহ্নিত করতে পারবে? এটা একটা কারা চিহ্নিত করবে স্যার? তাহলে এটা অবশ্যই যারা ধরেন যে এটা তো চিহ্নিত করার কাজ হচ্ছে দেশীয় সরকারের। যারা আপনি ইঙ্গিতটা দিচ্ছেন, আপনি চিহ্নিত করতেছেন না, সেক্ষেত্রে আমি তো ইঙ্গিতটা দিচ্ছি একটা সার্কামস্টেন্স বেস থেকে। আমরা দেখছি যে বারবার, এটা একটা ক্ষেত্রে না, বারবার বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে এই ধরনের ষড়যন্ত্র করছে। নাইকোতে করেছে, ফেনীতে করেছে, আপনার মাগুরছড়াতে করেছে, এখন শ্রীকাইলে আপনি যে জিনিসটা আপনি উঠলেন, আমাকে একটু বলতে দেন। শ্রীকাইলের ব্যাপারটা হচ্ছে কি যে একই স্তরে যেহেতু এটা বাগুরা এবং আপনার এই বিদেশি কোম্পানি তাল্লো বা নাইকো, এরা কিন্তু কখনোই চায় নাই যে বাপেক্স শ্রীকাইল আবিষ্কার করুক। এবং আমি যে পয়েন্টটা মানে ইঙ্গিত দিয়েছি, এই যে না চাওয়াটা, ওরা তো না চেয়ে বসে থাকবে না, দে ওয়ার্ক ইন দেয়ার ওন ওয়ে, এবং তারা যেভাবে পারে এটাকে
বাধাগ্রস্ত করা, বিলম্বিত করা, সেটার জন্য তারা কাজ করেছে। এবং আমার মানে আশঙ্কা এই কাজটা তারা করতে পেরেছে, যে কারণে যেভাবেই করেছে বা কিভাবে করেছে আমি সেটা জানি না, বাট তা না হলে 4 থেকে এই 12 পর্যন্ত এতদিন ধরে আমরা এটা নিলাম না কেন? এখন আপনি প্রশ্ন করেছিলেন প্রফেসর মনসুরকে, উনি যেটা বলছেন যে হ্যাঁ উনি তো ক্ষমতা নিয়েছেন 3 বছর আগে, তার আগে 5 বছর গেছে, তো 5 বছর ধরে কি ষড়যন্ত্র করেছে উনি বলছেন এটা ওনার সাথে সম্পর্ক নাই, সে তো না থাকতেই পারে, উনি কিভাবে জানবেন যে এই 3 বছরের ডিলেটা কি স্যার এখন এই 3 বছরের ডিলে তো উনি ওনাকে বলবে, সেটা আমি জানি। যে একটা কূপ খনন করা, এটা আলাউদ্দিনের সেই চেরাগ আমাদের হাতে নাই। জি স্যার। একটা কূপে অনুসন্ধান কূপ করতে গেলে অ্যাপ্রোচ রোড করতে হয়, ল্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়, ডিলিং প্যাড করতে হয়, রিমোবিলাইজেশন করতে হয়, রিকমিশনিং করতে হয়, এবং কেসিং পাইপ কিনতে হয়। হরেক রকম কাম থাকে যেগুলো সম্পাদন করে অনেক সময় লাগে, যেমন আমরা শুনে তো। তাহলে কি স্যার এই 3 বছর টাইমটা ঠিক আছে স্যার? আমার কাছে 3 বছর টাইম যেটা আছে সেটা আছে, এবং সেটা আমরা সামনে রেখে অগ্রসর হয়েছি, কিন্তু এর আগে তো আমরা বসে নেই। জি স্যার। আমরা তো ওয়াকওভার করেছি, এর আগেও আমরা একটা গ্যাস ফিল্ড আবিষ্কার করেছি, এটা আমরা করেছি। এটা এখন দেখা যাচ্ছে যে যারা ষড়যন্ত্র করলো তাদের কথা বলছেন না, কিন্তু আমি কেন 3 বছর দেরি করলাম? 3 বছর তো পেট্রোবাংলা বসে নেই। রাইট। আমরা দেখছি যে এই পুরো আলোচনাটি শুরু হয়েছে যে সময়টা থেকে, যখন শ্রীকালী গ্যাসটা পাওয়া গেল। আমাদের অরুণদা আছেন এখানে, অরুণ কর্মকার প্রথম আলোতে একটি রিপোর্ট করেছেন যে বিলম্বের কারণে অনেক গ্যাস ব্যাহত হয়েছে। আমরা অরুণদার কাছে শুনবো যে এই বিলম্বের কারণ বা কারণ হিসেবে আপনি কাকে দায়ী করবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আলোচনা আবার। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব অরুণ কর্মকার, আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি আপনার লেখায় বলেছেন কয়েকজন পেট্রোবাংলা বা বাপেক্সের কয়েকজন বিশেষজ্ঞ কর্মকর্তার বরাত দিয়ে যে ইতিমধ্যে শ্রীকাল ক্ষেত্রে অনেক গ্যাস ব্যাহত হয়ে গিয়েছে। এর জন্য আপনি কাকে দায়ী করবেন বা এর কারণ কি বলে আপনি জানতে পেরেছেন আমাদেরকে একটু? না, দায়ী কোনো ব্যক্তিকে দায়ী করা তো খুব কঠিন, সেটা তো কোনো তথ্য প্রমাণ না থাকলে করা যায় না। কিন্তু আমরা যেটা পরিষ্কার বলেছি যে একই স্ট্রাকচার, চ্যানেল আছে, এদিকের গ্যাস এদিকে আসতে পারে, যে আগে তোলা শুরু করবে তার দিকে গ্যাস ফ্লো করবে অন্য পার্ট থেকে। তো সেই হিসেবে এদিকে আমরা কাকে দেখি যারা তুলতেছে, সেখানে নাইকো আছে, টাল্লো আছে, বাপেক্স 10%, সেটা তো নাইকোর কথাই ধরেন, যদিও সাধারণভাবে সবাই জানে ওটা টাল্লোই হইল ফিল্ডের অপারেটর, তারাই অপারেটর, কিন্তু শেয়ার কিন্তু 60% নাইকোর। জি। এবং নাইকোর যে বাংলাদেশে আসা এবং কাজ করা, সেটা কিন্তু খুব স্বচ্ছ প্রক্রিয়ায় না। কারণ নাইকোকে আমাদের কতগুলি গ্যাস ফিল্ড দেওয়া হইল প্রান্তিক দেখাইয়া, যেগুলি প্রান্তিক পরিত্যক্ত, অ্যাজ ইফ যে প্রান্তিকগুলিকে ওরা আরো, এটা তো আরো ভালো কাজ, আমি প্রান্তিক বলে ফেলে রাখছি, ওখানে আমার তেমন কিছু নাই, সেইটা এসে তারা ডেভেলপ করে আমাকে গ্যাস দিচ্ছে, এটা তো আরো ভালো। কিন্তু আসলে গ্যাস ফিল্ডগুলি প্রান্তিক ছিল না, প্রান্তিক দেখে দেওয়া হয়েছে নাইকোকে। এই যে নাইকোকে দেওয়া, এটা নিয়ে অনেক দিন ধরে আমাদের দেশেও কথাবার্তা, মানে আন্দোলন সংগ্রাম ইত্যাদি হয়েছে। তারপরে নাইকো কিন্তু দুর্নীতির অভিযোগে কানাডায় আদালতে অভিযুক্ত হয়েছে, জরিমানা দিচ্ছে। নাইকো আমাদের এখানে দুর্ঘটনা ঘটাইছে, সেটা নিয়ে মামলা মোকদ্দমা আছে। কাজেই আর এইখানেও আপনার শ্রীকাইলের অপোজিটে বাঙ্গুরাতেও নাইকো জড়িত আছে। সুতরাং ধারণা করা যায় যে নাইকো যে প্রক্রিয়ায় এখানে অস্বচ্ছভাবে আসছিল, যাদের মাধ্যমে, তারা এটার সাথে জড়িত থাকতে পারে। যদি ব্যক্তি ধরেন, প্রতিষ্ঠান হিসেবে ধরলে নাইকো টাল্লো দুটোকেই আমরা বলতে পারি, কিন্তু তাদেরকে আমরা সরাসরি দোষ দিতে পারি না, এই জন্য যে আমরা জানি আমাদের দেশের সব জিওলজিস্ট বলেন, পেট্রোবাংলা জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, যারা এটা নিয়ে কাজ করে সবাই জানে যে এটার মধ্যে লিঙ্ক আছে। কাজেই বাঙ্গুরা থেকে তুলতে শুরু করলে আমার গ্যাস যাবে,
তো আপনি সেটা আটকাবেন কিভাবে? আপনি তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি না করার পিছনে দায়ী কে? দায়ী ব্যক্তি হিসেবে যদি বলতে চান, তাইলে যারা নাইকোকে এখানে অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে আসছিল তারাই নাইকোকে সুবিধা দেওয়ার জন্য এটা করে থাকতে পারে। কিন্তু নাইকো তো বাংলাদেশে আসলো হচ্ছে 2002-03 সালের দিকে, না স্যার? 2002-03 সালের দিকে। তারপরে তো সরকার পরিবর্তন হইলো, আমাদের বাংলাদেশে যারা পলিসি মেকার তাদের পরিবর্তন হইলো, কিন্তু নাইকোর কাজ ঠিকই করে না, দিতে পারলো। এগুলি সরকার পরিবর্তনে তেমন কিছু, কর্মকর্তা পরিবর্তনে তেমন কিছু আসে যায় না, কারণ এখানে এগুলি তো অনেক বড় চক্র থাকে। এবং আমাদের তো এরকম না যে একটা সরকার আসলো সে করাপ্ট, এর পরে যে সরকারটা আসবে সে খুব ভালো, মোটামুটি সেম। তার মানে ওরা এগুলিকে ম্যানেজ করতে পারে। তার মানে স্যার 2000 অরুণদা বলতে চাচ্ছেন যে 2004 থেকে 2007 পর্যন্ত, 2006 এর শেষ পর্যন্ত বিএনপি গভর্নমেন্ট, তারপরে তত্ত্বাবধায়ক সরকার গভর্নমেন্ট, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট একই ধারাবাহিকতা অনুসরণ করেছে, তিনটি ভিন্ন ভিন্ন সরকার। হতে পারে, না হওয়ার কোনো কারণ আছে। আপনি জানেন যে একটা মামলায় এটা টোটালি আমি এটা রিজেক্ট করি। জি, রিজেক্ট করি এই জন্য যে 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে, তারপরে থেকে কিন্তু গ্যাস উত্তোলনের গতি অনেক বেড়ে যায়। কারণ যে দিকগুলো, পুরানো দিকগুলো দিয়েই এই মহাজোট সরকার যাত্রা শুরু করে, এবং পরবর্তীতে আরো 2টি রিগ আনা হয়, মোট 5টি রিগ দাঁড়িয়ে আছে, এখন এই মুহূর্তেও দাঁড়িয়ে আছে, কোনো রিগই বসে নেই। আমরা প্রথমেই বলছি প্রায়োরিটি, যে কোন কূপ থেকে আমরা অতি দ্রুত গ্যাস উৎপাদন করে আমরা সঞ্চালন পাইপলাইনে দিতে পারবো। এবং মহাজোট সরকার ক্ষমতা আসার পরপরই আমরা ওই জায়গাটি রিকুইজিশন করেছি। ওই জায়গায় বিশাল এলাকায় মাটি ফেলে সেটা উঁচু করতে হয়েছে, ড্রিলিং প্যাড করেছে। এটা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া একদিকে চলছে, অন্যদিকে ওই রিগগুলো দিয়ে অন্য গ্যাস ক্ষেত্রগুলোতে আমাদের কর্মকাণ্ড পরিচালিত না, সেটা তো হয়েছে। ঠিকই। আপনার সুতরাং নতুন গ্যাসও তো নতুন রিগও তো আপনার আসলো 10 সালে। হ্যাঁ, 2010। তাই না? এখন কথা হলো যে এখনো আমাদের রেডি আছে বাখরাবাদ নয়, যে সেখানে আমাদের রেডি হয়ে যাচ্ছে রূপগঞ্জ, যেগুলো আমাদের পাইপলাইন আছে, আমাদের রেডি হয়ে যাচ্ছে মোবারকপুর, যেগুলো আমাদের রেডি করতেছি যে তেল ক্ষেত্রের জন্য কৈলাস স্টিলের সাত। এখন সাংবাদিক হিসেবে আমি একটা কথা বলতে পারি, আমাদের রিগ তো বসে নেই। সাংবাদিক হিসেবে আমার একটা অবজারভেশন আমি বলতে পারি, সেটা হলো যে পেট্রোবাংলা যেমন বসে নাই, বা গ্যাসের উৎপাদন 500-500 মিলিয়ন এই 3-3.5 বছরে করে ফেলছে, এটা যেমন সত্য, তেমনি আমাদের গ্যাসের চাহিদা এবং সরবরাহ সেইটার ব্যবধানও কিন্তু বাড়ছে। না স্যার, অরুণদা এই প্রসঙ্গে আমরা একটু আসছে, আমি একটু জানতে চাই যে এই স্যার আপনি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা ন্যাশনাল গ্রিডে কত গ্যাস যুক্ত করেছি প্রতিদিন মিলিয়ন? এখন যে আমি বলি সেটা হলো যে আওয়ামী লীগ সরকার যেদিন ক্ষমতা আসে সেদিনে উৎপাদন করেছে 1713 মিলিয়ন। জি, আমরা এখন উৎপাদন করি 2222 মিলিয়ন। 500 যুক্ত করছি। সেই 500-র উপরে আমরা যুক্ত করেছি। 500-র মধ্যে দেশি কোম্পানি না বলি, এই 500 আমরা উৎপাদন বৃদ্ধি করেছি। এখনো আমাদের উৎপাদন যে স্ট্যান্ডার্ড অবস্থায় আছে সেটাও প্রায় 30 মিলিয়ন তো একদম রেডি আছে। আরো 30 মিলিয়ন আমাদের যে কোনো মুহূর্তে আমরা এটা উৎপাদন করতে পারি, জাস্ট আমাদের সঞ্চালন লাইনের সাথে দিতে হবে, কিছু কাজ আছে আর কি। তো এই যে 60 মিলিয়ন এখনো আমরা যোগ করতে পারি। স্যার এই 500তে কত 500তে আমাদের উৎপাদন কতটুকু স্যার? 500তে দেশীয় কোম্পানি ব্যাপেক্স কতটুকু যোগ করেছে? এটা আমি হিসাব করিনি, তবে কম হবে, 500 অর্ধেকেরও কম। না, অর্ধেক হবে না, না অর্ধেকের কম হবে, সেটাই বলছি। মেইনলি আপনার ওই শেভরন থেকে আসছে বেশি, বিদেশি আইওসি গ্যাসই এটার মধ্যে একটা উল্লেখযোগ্য। ওইটাই একটা পয়েন্ট যে আপনি তো এই যেটা করতেছেন ছোট ছোট সেইটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমি স্বীকার করলাম যে অর্ধেকের কম, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি হবে, অর্ধেক বেশি। আমি হিসাব দিব, তাহলে আপনি পরে আসে হিসাব নেন, কারণ যদি হিসাব দিতে যাই তখন তো আবার অনেক সময় লেগে যাবে। এই টেলিভিশন তো মানে 500 মিলিয়ন ঘনফুটের মধ্যে অর্ধেকের 250 মিলিয়ন ঘনফুটের বেশি আমরা 17টা কূপে আমরা হাত দিয়েছি। 17টা কূপে না স্যার, আপনি এখন উৎপাদন কতটুকু করছেন? এই 17টা কূপে আমরা হাত দিয়েছি, তার ভিতরে কাপাসিয়াতে আমাদের ড্রাই গেছে। এই 17টা কূপে যদি আপনি এভারেজ আপনি যদি এভারেজ 25 মিলিয়ন করে ধরেন, বা যদি 20 মিলিয়ন করে ধরেন, তাহলে 340 মিলিয়ন ঘনফুট। তাহলে কিভাবে স্যার আপনি কি 340 মিলিয়ন ঘনফুট এখন ন্যাশনাল গ্রিডে যুক্ত করছেন বাপেক্সের মাধ্যমে এই 3.5 বছরে?
আপনার তো না, একটা এভারেজ হিসেব দিলাম। আমি তো- বাপেক্স তো আমি তো- আপনার তিতাস, বাখরাবাদ, অনেকগুলো। সে ঠিক আছে। এখানে তো ওয়ার্ক ওভার করছে, Work over করছে। তাতে ওই কোম্পানিগুলির তো জেনারেশন বাড়ছে। হ্যাঁ, না, আপনি শুধু একটা কোম্পানির হিসাবটা যদি নেন, মনে করেন শেভরন, যখন আওয়ামী লীগ সরকার আসলো ক্ষমতায়, তখন শেভরন কত করতো? প্রায় 850, হ্যাঁ, 850, না না, এত না, 750, 750 বা আরো কম হবে। 750 তাদের, যদিও তাদের উৎপাদন করার কথা কম, কিন্তু তার বেশি উৎপাদন করতো। 700 পর্যন্ত 750 করতো, কিন্তু কন্টিনিউয়াস না, মাঝে মাঝে। না না, এখন মাঝে যেমন মাঝে শেভরন- 800 পর্যন্ত তারা এখন নিয়ে যেমন গেছে। শেভরন 850 করে। মাঝে মাঝে তারা 800 পর্যন্ত নিয়ে গেছে, যদিও তাদের উৎপাদন করার কথা 600। কিন্তু এই যে উৎপাদন আমরা যখনই আমাদের দরকার হচ্ছে তখন তাদের কাছ থেকে তারই, কিন্তু এই যে উৎপাদন বার হচ্ছে, যেমন যেমন যে শেভরন যে উৎপাদন করছে সেগুলো কিন্তু আর গ্রিড লাইনে আসে নাই। যেমন যেমন মৌলভীবাজার, তাদের 30 মিলিয়ন তারা উৎপাদন বাড়ছে, ওটা তো সেটা আসে কিন্তু এখন আসে নাই। মূলত বিবিয়ানাটা তো শুধু বিবিয়ানাতে তাদের উৎপাদন বাড়িয়েছে, জালালাবাদে তাদের স্ট্যান্ডার্ড গ্যাসের উৎপাদন বাড়িয়েছে মানে কম্প্রেসার বসানোর ফলে আমরা বেশি গ্যাস বেশি টানতে পারছি। ঠিক আছে, আমরা এই হিসাব নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটু চট্টগ্রাম থেকে কথা বলতে চাই যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এন্ড মাইনিং সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব আমিরুল ইসলামের সাথে। জনাব আমিরুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের প্যানেলিস্টরা আলোচনা করছিলেন যে এই সিকাইলের গ্যাস ক্ষেত্রটা 2004 সালে আবিষ্কারের পরে রেডি হইলেও আমরা এটা মানে উত্তোলন করার জন্য উপযোগী বা আবিষ্কার ঘোষণা দিলাম আসলে 2012 সালে। এই 8 বছরের দেরির জন্য আপনি কি মনে করেন, কি কারণে এটা দেরি হয়েছে, কি কারণে পেট্রোবাংলাকে এই 3 বছর ধরে অনেক কষ্ট করে এটা তাড়াতাড়ি করে এটা করতে লাগলো, যেমনটি বলছিলেন আমাদের পেট্রোবাংলার চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে ডিলে হওয়ার কারণটা কিছুটা টেকনিক্যাল প্লাস কিছুটা মার্কেট ডিমান্ড এবং কিছুটা পলিটিক্যাল ডিসিশন। বর্তমান যেটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আপনার তেল গ্যাস উত্তোলনের জন্য যে টেকনোলজি প্লাস আপনার যে জনসংখ্যা প্লাস আপনার গ্রিড এবং ওয়েল ড্রিলিং এবং সব মিলিয়ে আমাদের একটা ফেভারেবল পজিশন সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা এখন এইখান থেকে আমরা গ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছি। আর অপরদিকে পলিটিক্যাল ডিসিশনও কিছু ইনফ্লুয়েন্স এখানে আছে এবং আমি মনে করি এখন এখান থেকে যদি আমরা গ্যাস উৎপাদন করি তাহলে অবশ্যই আমাদের যে বর্তমান গ্যাসের চাহিদা এটা অবশ্যই এটা মিট করবে এবং আমরা এই প্রজেক্ট থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন করতে পারবো। জনাব আমিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু অরুণদার ওই প্রসঙ্গটা জুড়ে আপনার কাছে আসি যে আপনি গ্যাসের উৎপাদন বাড়াচ্ছেন, কিন্তু গ্যাসের উৎপাদনের সাথে সাথে চাহিদাও বাড়ছে। আজকে আমরা 2200 মিলিয়ন ঘনফুট উৎপাদন করছি, আমাদের চাহিদা হচ্ছে 2800 মিলিয়ন ঘনফুট। তো এই উৎপাদন এবং চাহিদার যে ফারাকটা সেটা আপনি কিভাবে মিট আপ করবেন বলে আপনি? এটা আমরা সবসময় পজিটিভ দিক হিসেবে আমরা দেখি, কারণ যখন এই মহাজোট সরকার ক্ষমতা আসে তখন চাহিদা এবং সরবরাহের ভিতরে ব্যবধান ছিল 500 মিলিয়ন। জি, এই 500 মিলিয়ন কিন্তু আমরা এই ব্যবধান কমাইতে পারছি না, কিন্তু আমার কিন্তু হিসাব অন্যরকম। সেই হিসাবের ভিতরে যে কিছু কানেকশন যেটা আমরা দেইনি কিন্তু অবৈধভাবে সেসব কানেকশনগুলো হয়ে গেছে, যেগুলোতে আমরা গ্যাস দিতে পারিনি তার বিকল্প পথে তার গ্যাস ব্যবহার করছে। যেমন শিল্পে সিএনজির মাধ্যমে গ্যাস ব্যবহার, কাভার্ড ভ্যান আপনি দেখতে পারেন যে যেখানে নর্মালি আমরা কানেকশন দিচ্ছি না কিন্তু অন্যভাবে তারা নিচ্ছে। বাসাবাড়িতে 60% অবৈধ কানেকশন হয়ে গেছে, যেটা আমি বারবার বলছি যে এটা সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই কানেকশনগুলো না দেওয়ার ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে, অবৈধভাবে কানেকশন নেওয়ার ফলে মানুষ আতঙ্কে আছে। এবং কিছুদিন আগেও আপনি দেখছেন যে এখানে ফিজিক্যাল অ্যাসল্টেশন হয়েছে, সাভারে যে ঘটনা ঘটলো। সুতরাং এভাবে মানুষ কিন্তু যে কাগজে কলমে ব্যবধান বেশি হতে পারে, কিন্তু এই ডিমান্ড কিন্তু হাইডিং ডিমান্ড এটা কিন্তু নাই। অর্থাৎ যে আমাদের ধারণা যে হয়তো এইরকম 400 বা 350 এরকম একটা ব্যবধান আছে, কিন্তু এই ব্যবধানটা আমরা পজিটিভ হিসেবে এই জন্য দেখি যে 500 যদি ব্যবধান হয়, বিভিন্ন সেক্টরে যেভাবে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে, জ্বালানির চাহিদা বেড়ে যাচ্ছে। এটা একটা যে 500 যদি ব্যবধান হয়, বিভিন্ন সেক্টরে যেভাবে প্রবৃদ্ধি,
এই প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে, জ্বালানির চাহিদা বেড়ে যাচ্ছে। এটা একটা দেশের উন্নয়নের গতিশীলতা বাড়ছে, যে তাদের গ্যাসের ডিমান্ড বাড়ছে, কিন্তু এই জ্বালানির চাহিদা বাড়ছে। কিন্তু এই ডিমান্ড যে যেখানে আমাদের 1700 এবং আমরা উৎপাদন করছি, সেই সময় মনে করেন যে ব্যবধান ছিল 500, এখন আমরা উৎপাদন করছি 2200, তারপরেও যদি 500 যদি ব্যবধান থাকে, এর অর্থ যে অন্য সেক্টরে যে প্রবৃদ্ধি সেটা বেড়ে গেছে, অর্থাৎ যে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাকে সবসময় আমরা পজিটিভ হিসেবে নিঃসন্দেহে স্যার দেশ সামনের দিকে এগোচ্ছে, কিন্তু কিন্তু এই যে মনে করেন যে শিল্প দৌড় দিল, তারপরে সার কারখানা দৌড় দিল, এখানে বিদ্যুৎ প্রচুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, গ্যাস বেস, তারাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একমাত্র জ্বালানি যেটা প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি, এই গ্যাসের উৎপাদন তো একটা সেক্টর করছে, আমরা ওদের রেসের সাথে আমরা ঠিক সমান তালে চলতে পারছি না। এটা ঠিক, কারণ আমাদের এখন 5টা রিগ দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে 5টি রিগ দাঁড়িয়ে আছে 5টি গ্যাস ক্ষেত্রে, যেটা পেট্রোবাংলার ইতিহাসে যেটা নাই, দাঁড়িয়ে আছে, এবং তারা দিন রাত কাজ করছে। তারপরেও আমরা জ্বালানি এই যে ব্যবধান সেটা কমিয়ে আনতে পারছি না। সুতরাং আমি মনে করি যে শুধুই গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প জ্বালানির দিকে অবশ্যই যেতে হবে, কয়লার দিকে যেতে হবে। কে যাবে স্যার? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে ফিরে শুনবো। স্যার আপনি যদি বলেন যেতে হবে, তাহলে কে যাবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব অধ্যাপক হোসেন মনসুর বলছিলেন যে যেভাবে গ্যাসের চাহিদা বাড়ছে, শুধুমাত্র গ্যাসের উপর নির্ভর করে সেই চাহিদা কখনোই মিট করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে উনি বিকল্প জ্বালানির কথা বলছিলেন। তো গ্যাসের চাহিদা এবং সরবরাহ সম্বন্ধে অধ্যাপক বদরুল ইমাম যদি কিছু বলেন। যে চাহিদা সরবরাহের বর্তমান অবস্থা হচ্ছে, এখন আমাদের 500 মিলিয়ন কিউবিক ফিট পার ডে যে গ্যাপটা আছে, এখন বর্তমানে আগামী কয়েক বছর ধরে গ্যাসের প্রোডাকশনটা তো বাড়বে এবং এই গ্যাপটা কিছুটা হলে কমবে, কিন্তু এই গ্যাপটা কিন্তু কখনোই মিট করে যাবে না। এবং এখন যে আপনার ওই পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে যে প্রজেকশনটা ওনারা করেন, যে পেট্রোবাংলা যে কনসালটেন্টদেরকে দিয়ে করেছেন, বা জাইকা বা আপনার উড ম্যাকেনজি এদেরকে দিয়ে যে প্রজেকশনটা করেছেন, তাদের প্রজেকশন মতে আপনার গ্যাসের প্রোডাকশনটা বাড়বে, চাহিদাও বাড়বে, এবং এই গ্যাপটা কিছুটা কমতে কমতে 17 সন পর্যন্ত গ্যাসটা কিন্তু বাড়বে, কিন্তু তারপরে গ্যাসের প্রোডাকশনটা কমে যাবে। এবং তখন এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপটা, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা আর কখনোই কিন্তু কাছাকাছি আসবে না। এবং তার মানে হচ্ছে যে 17 পর্যন্ত আমরা গ্যাসের প্রোডাকশন বাড়াইতে পারবো, কিন্তু এরপরে যদি নতুন বড় রকমের গ্যাস আবিষ্কার না হয়, তাহলে গ্যাপ বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উইল কন্টিনিউ টু ওয়াইডেন, এবং এটা কখনোই ভবিষ্যতে মিট করতে পারবে না। এখানেই আসছে আপনার সেই পরবর্তী কোশ্চেনটা, তাহলে এই গ্যাপটা কে মিট করবে? এই গ্যাপটা মিট করার একমাত্র উপায় হচ্ছে বিকল্প জ্বালানি। মানে আমরা বিকল্প জ্বালানি বলতে আমরা এখন যেটা মূলত বুঝি সেটা হচ্ছে কয়লা। সুতরাং এখন আমাদেরকে যে সরকারকে, বর্তমান সরকারকে বা যেই সরকারে থাকেন, তাদের প্রায়র কনসার্ন হওয়া উচিত যে আগামী 5 থেকে 10 বছরে এই যে পরিবর্তনটা হবে, আমাদের দেশটা এখন মানে বহুদিন ধরে কিন্তু মনো এনার্জি, গ্যাস বেস মনো এনার্জি হয়ে বসে আছে। এবং অতীতের পলিসি মেকারদের যে ভুলটা হয়েছে, ওনারা কিন্তু কখনো চিন্তা করেন নাই যে এই যে মনো এনার্জিতে বসে থাকলাম, যেদিন গ্যাস আমরা শর্টফল হবে তখন কি করব। অতীতের পলিসি মেকার বলতে বর্তমান পলিসি মেকারও তো বলছেন ভবিষ্যতের জন্য রেখে দিবেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে না, সেটা তো ভুল সিদ্ধান্ত। আমি তো আগেও বলেছি, বর্তমান প্রধানমন্ত্রী যদি বলে থাকেন যে কয়লা উত্তোলন করবেন না, এটা ঠিক সিদ্ধান্ত না, ওনাকে প্রপারলি ব্রিফ করা হয় না এই জ্বালানি সরকার এবং এই দায় স্যারের। আমরা অধ্যাপক হোসেন মনসুরের কাছে ব্যাপারটা শুনবো। জনাব অরুণ কর্মকার, আপনি কি বলবেন যে গ্যাসের যে চিত্রটি আমরা পেলাম, যে ডিমান্ড এবং সাপ্লাই যে ব্যবধান, অধ্যাপক বদরুল ইমাম বলছিলেন এটি আরো বাড়বে,
এবং এই ব্যাপারটা নিয়ে আপনি কি মনে করছেন? না, আরো বাড়বে যদি আমরা বড় কোনো স্ট্রাকচার না পাই। জি, কিন্তু আমাদের সেটা আরেকটু খুঁজে তো আমরা দেখতে পারি। আমাদের সমুদ্রাঞ্চল আছে, জি, দেশের ভিতরে আছে, সুনেত্রতে আমাদের আশা যে একটা বড় স্ট্রাকচার আমরা পাবো। তারপরও আমাদের আরেকটা জ্বালানিতে যেতেই হবে, যেটা এই গভর্নমেন্টও বলতেছে। এই গভর্নমেন্টের জ্বালানি মন্ত্রণালয় বা যিনি সবসময় সরকারের হয়ে কথাবার্তা বলেন, উপদেষ্টা প্রধানমন্ত্রীর, তিনি বলছেন আমাদের এনার্জি মিক্স। তো এনার্জি মিক্সের কথা বলে ওনারা গেলেন লিকুইড ফুয়েলে। সেটা হলো আরেকটা ভুল সিদ্ধান্ত। কারণ লিকুইড ফুয়েল বাজার ভোলাটাইল, দামের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এটা পুরোটাই আমাদের ফরেন কারেন্সি দিয়ে আনতে হয়। ওটা হলো এনার্জি মিক্স করতে গিয়া আমরা যদি কয়লায় যেতে পারতাম তাহলে সেইটা হইতো সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত। স্যার আপনি বিকল্প জ্বালানির কথা বলছেন স্যার, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কয়লাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া। তো স্যার এইটা কেমন? এটা মহারাষ্ট্র সরকারের মহাপরিকল্পনা আছে, ভিশন 2021 বাস্তবায়ন করার জন্য একটা পরিকল্পনা আছে। স্যার সেই এই পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টিও সেখানে অন্তর্ভুক্ত আছে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী স্যার বদরুল ইমাম যেটা বলেন যে সেই পরিকল্পনা অনুযায়ী 2017 সালে আপনার 5000 মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদন করা হবে। আমি শেষ করতে দেন। জি স্যার। সেটা হলো যে উনি বললেন 2016 থেকে আমাদের যে গ্যাসের যে প্রোডাকশন সেটা বাড়বে, এবং জ্বালানি চাহিদার বিরাট একটি অংশ এই গ্যাস দিয়ে মিট আপ করা হবে। তারপরে যে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার কমতে থাকবে, অর্থাৎ ডিক্লাইন করবে। অন্যদিকে অ্যাট দি সেম টাইম সরকারের পরিকল্পনা আছে যে সেটা সলিড ফুয়েল দিয়ে সেটা মিট আপ করা হবে। দ্য রাইজ অফ দি ইউটিলাইজেশন অফ কোল, যে সেখানে কিন্তু কার্ভগুলো যদি আপনি দেখেন, ওই যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে যে কার্ভগুলো দেখবেন, যে পরিকল্পনা আছে যে আমাদের যে কয়লা ক্ষেত্রগুলো আছে, বিশেষ করে উন্মুক্ত পদ্ধতিতে তোলার জন্য বড় পুকুরিয়া যে আমাদের নর্দার্ন পার্টের যে অংশটি আছে, সেখান থেকে আমাদের পরিকল্পনা আছে, এবং সেইভাবেই সরকার অগ্রসর হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের স্টাডি সেখানে করছি যে সেখানে আমরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যায় কিনা সেই বিষয়টি সরকার পর্যালোচনা করছে। কমিটির মাধ্যমে রিপোর্ট তৈরি হচ্ছে এবং রিপোর্ট দেওয়া হবে, এবং সেটা ধীরে ধীরে এটা বাস্তবায়নের দিকেই হয়তো সরকারের যেতে হবে। এবং সেটা এই পরিকল্পনায় সেটা যে আমাদের যে ইন্ডিজিনাস কোল সেটা টাচ করবে হলো 2018 সনের দিকে আর কি, ফার্স্ট টাচ করবে। এইভাবেই এর ভিতরে 2018 সালে কি করবে স্যার? ফার্স্ট আমরা কোল মানে টাচ করবো আর উত্তোলন শুরু করবো প্রাথমিকভাবে। এটা আমরা ধরে রাখছি বড় পুকুরের নর্থ থেকে আর কি, সেইভাবেই আমরা অগ্রসর হচ্ছি। এবং এটা কমিটি রিপোর্টের উপরে নির্ভর করছে যে সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট কেমন হবে, সেখানে এনভায়রনমেন্ট কেমন হবে। বড় পুকুরের নর্থ থেকে স্যার আপনাকে প্রতি বছর কতটুকু কয়লা আপনি তুলতে পারবেন? রাখেন, থামেন, আমি বলি। সেটা হলো যে এই পরিকল্পনা সরকারের হয়তো সেটা বাস্তবায়ন করা যাবে কিনা সেটা নিয়ে একটা কমিটি আছে। এটা হলো একটা জিনিস যে আমাদের কোলের দিকে আমাদের যেতে হবে। কিন্তু কোল যখন উন্মুক্ত পদ্ধতিতে কোল উত্তোলন শুরু হবে, যেটা পরিমাণ হবে প্রায় 8 মিলিয়ন বা 6 থেকে 8 মিলিয়ন টন প্রতি বছর। সুতরাং এই কোলগুলো বাইরে রপ্তানি করা প্রভিশন আমাদের যে কোল পলিসি যেটা তার ভিতরে নেই, কয়লা নীতির ভিতরে নাই। সুতরাং এই কোলগুলো ব্যবহার করার জন্য আমাদের ঠিক সেইভাবে ব্যবহার করার উপযোগী অবকাঠামো তৈরি করতে হবে, পাওয়ার প্ল্যান্ট, এবং ব্যবহার বাড়াতে হবে। এবং বর্তমান সরকারের যে পরিকল্পনা সেটা হলো যে এখন আমদানি করে আমরা ওই সমস্ত পাওয়ার প্ল্যান্ট চালাবো, তারপরে ধীরে ধীরে আমদানি আমরা কমিয়ে ফেলবো, আমাদের নিজস্ব কোল দ্বারা ওই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো চলবে। এখন কোল আমি তুললাম, কিন্তু কোল ব্যবহার করার মতো তো অবকাঠামো লাগবে। এই মুহূর্তে আমরা কোল উৎপাদন করছি 4,500 4,000 টন প্রতিদিন। স্যার আপনি কি বলতে চাচ্ছেন যে স্যার আপনি বিদেশ থেকে কয়লা আইনে বিদ্যুৎ কেন্দ্র চালু করে তারপর আপনি দেশের কয়লা তুলবেন? এছাড়া বিকল্প কি? আপনার তো আগে তো আপনার অবকাঠামো তৈরি থাকতে হবে, না হলে আপনি যখন স্যার আপনার কি কয়লা আনার অবকাঠামো আছে? 5, 6, 8 মিলিয়ন টন কয়লা আনার অবকাঠামো আছে? এটা তো ধীরে ধীরে জন্য তো কনসাল্টিং ফার্ম যারা ছিল ধীরে ধীরে তো সেইভাবে যাচ্ছে। ধীরে ধীরে মনে করেন যে এখন যে মোংলাতে যে
পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এবং সেটা তো ওইভাবেই যে আমদানিকৃত কোল দ্বারা সেগুলো তারা চালাবে। মংলা পাওয়ার প্ল্যান্ট তো 2 বছর অলরেডি পিছিয়ে দেওয়া হয়েছে। খালেদ, আমি একটা জিনিস বলি, আমি বুঝলাম পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব যেটা বলতে যাচ্ছেন যে ওনাদের যে পরিকল্পনাটা আছে কয়লাটাকে নিয়ে আসবেন, ওরা এখন আমদানিকৃত কয়লা দিয়ে শুরু করে ওনারা দেশীয় কয়লা। আমি একটা জিনিস বলি, আমি বুঝলাম পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব যেটা বলতে যাচ্ছেন যে ওনাদের যে পরিকল্পনাটা আছে কয়লাটাকে নিয়ে আসবেন, ওরা এখন আমদানিকৃত কয়লা দিয়ে শুরু করে ওনারা দেশীয় কয়লাতে আনবেন। কিন্তু বর্তমান এবং নিকট অতীতের যে কার্যক্রমটা কয়লা নিয়ে, এটা এতই স্লো যা আমরা কিন্তু কেউই এখনো বুঝতে পারছি না যে এটা 2020 সনে কোনো কয়লা ক্ষেত্র আমাদের তৈরি হবে কিনা। কারণ এখনো পর্যন্ত ধরেন একটা জিনিস মনে করেন যে কয়লা নীতি নিয়ে যে গত 10 বছর ধরে যেটা চলছে, শুধু একটা সরকারের কথা আমি বলছি না, প্রত্যেকটা সরকারই একটা নীতি 10টা সংস্করণ কিভাবে হয়। আমি যদি চাঁদে মানুষ পাঠাইতে চাই তাহলেও তো আমার 10 বার সেই নীতিটা পরিবর্তন করার দরকার নাই। এখন এইটা দেখে আমার মনে হয় যে সরকার এই জিনিসটা নিয়ে তাদের নিজস্বই কিন্তু কনফিডেন্স নাই, তারা নিজেরাই জানে না যে কিভাবে এটাকে অগ্রসর হতে হবে। যে কারণে আমরা যে বক্তব্যগুলো শুনি বিভিন্ন সময় সরকারি বেসরকারি, একবার প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনি যে না আমরা কয়লা তুলব না, আরেকবার শুনি যে না, আবার মন্ত্রীর অনেকেই আবার বলেন যে না কয়লা উত্তোলন করতে, এখনই বললেন যে বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হবে। তাহলে পরস্পর বিরোধী এই এবং সবগুলিকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হচ্ছে সবগুলি জায়গায়। আপনি রামপারের কথা বলছেন, এই যে দেখেন এখনো কিন্তু পর্যন্ত, গতকালকেও একটা রিপোর্ট দেখলাম আমি যে আপনার রামপালে কিছুই হয় নাই, কেবলমাত্র ভূমি অধিগ্রহণ করে ওখানে ঘের দিয়ে রেখে দিয়েছে, চাষ করছে চিংড়ি না মাছ। তো এটা যদি তাই হয় তাহলে 18 সনে 4 বছরে আপনি কিভাবে, মানে আমাদের কোনো একটা জাদু নিশ্চয়ই লাগবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুনতে চেষ্টা করবো এই জাদুটা কি আছে। এটা আমি বলবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে একটু জনাব অরুণ কর্মকারকেও শুনবো যে কয়লা বা বিকল্প জ্বালানির সম্ভাবনা এবং প্রাপ্যতা নিয়ে অধ্যাপক হোসেন মসুদ যা বলছিলেন উনি আবারও বলবেন, আপনি যদি এর মধ্যে কিছু যুক্ত করতেন। না, আমি যুক্ত করতে পারি যে আমদানি করে যেটা করার পরিকল্পনা সেটা বাস্তবায়িত হওয়া খুব কঠিন। কারণ আমাদের অলরেডি রামপালের বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কনসালটেন্ট একটা রিপোর্ট দিছে, সেটা কিন্তু আমাদের দেশি কনসালটেন্টই, দেশি সরকারি ভালো ইয়ে ছিল, তারা কয়েকটা দেশ ঘুরছে কয়লা সোর্সিং আনা ইত্যাদি সম্পর্কে। তারা বলছে যে আনতে হইলে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনতে হইলে আমাদের মংলা থেকে আকরাম পয়েন্ট থেকে মংলা পর্যন্ত ক্যাপিটাল রেজিং করতে হবে $115 মিলিয়ন, এবং সেইটা যতদিন কয়লা বিদ্যুৎ কেন্দ্র চলবে ওই প্রজেক্ট পিরিয়ড পর্যন্ত প্রতি বছর 30 মিলিয়ন করে মেইনটেনেন্স ড্রেজিং লাগবে। তো এটাতে বিদ্যুতের দাম, কয়লার আমদানির দাম এবং এই ড্রেজিং করতে কতদিন লাগবে সেগুলি হিসাব করে ওইটা কিন্তু 2014 সালে আমাদের পরিকল্পনায় ছিল যে ওইটা হবে 2014 সালে, ওটা অলরেডি 2016 করে দেওয়া হয়েছে, 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এখন ছোট কিছু কেন্দ্র আপনি করতে পারেন, যেটা বেসরকারি কেন্দ্রে বেসরকারি উদ্যোক্তাদের সাথে কিছু কন্ট্রাক্ট হয়েছে, সেটাও আনার পরে এনে কতটা সম্ভব হবে। আরেকটা পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেব আরেকটা যেটা বললেন যে ওটা আমদানি করে আমরা শুরু করব, তারপরে এইখানে তুলে এইটা নিয়ে যাব। এই দিনাজপুর থেকে কিন্তু উপকূলে কয়লা নিয়ে যাওয়া, সেটা ওই বাইরে থেকে আনার চাইতেও কঠিন। এই অবকাঠামো তৈরি করে তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প আমাদের করতে হবে। যদি আমরা দেশের কয়লা ব্যবহার করি, দেশের যে কয়লা ক্ষেত্র মাইন মাউথেই আমাদের পাওয়ার স্টেশন করতে হবে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বিকল্প জ্বালানি বা কয়লার ভবিষ্যৎ অন্ধকার, আমাদের আমরা কোনো আলো দেখতে পাচ্ছি। আমি বলি যে এটা একটা কনফিউজিং, মানে খুবই এটা নিয়ে যদি অধ্যাপক হোসেন মসুদ খুব সংক্ষিপ্তভাবে আপনি বলতেন। মাস্টার প্ল্যানে যেটা আছে সেটা হলো যে আমাদের ইন্ডিজিনাস কোল থেকে আমাদের 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, এবং এই 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিজস্ব কয়লা দিয়ে করতে হলে আমাদের 26 মিলিয়ন টন প্রতি বছর কয়লা উৎপাদন করতে হবে। এবং এই 26 মিলিয়ন টন কয়লা উৎপাদন করতে হলে আমাদের 2টা ওপেন পিট লাগবে,
এবং 4টা আন্ডারগ্রাউন্ড মাইন লাগবে। এই চাহিদা পূরণের জন্য আমাদের 5টি যে কয়লা ক্ষেত্র আছে, এই কয়লা ক্ষেত্রগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমি বলছি হলো ভিশন 2030, হ্যাঁ 2030 সন পর্যন্ত যে পদক্ষেপগুলো পরবর্তী সরকার নেবে, সেই আঙ্গিকে বলছি যে সরকার কয়লা তুলবে, ওই পরিকল্পনা অনুযায়ী বলছি। এর অর্থ তাই না যে মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন ওই সম্বন্ধে আমি কিছু বলছি না। পরিকল্পনা যেভাবে জায়গা তৈরি করছে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান সেভাবে আছে। এই লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে সত্যিকার এই যে বড় পুকুরিয়ার উত্তরাংশ থেকে কয়লা তোলা যায় কিনা সেটা নিয়ে একটা সরকারিভাবে একটা কমিটি করা হয়েছে। তারা কমিটি বারবার বসে রিপোর্ট তৈরি হয়েছে। কিছুদিন আগেও যে ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে তারা ওয়াটার কন্ট্রোল করবে বা কি বিকল্প পদ্ধতি বা কোন পদ্ধতি অনুসরণ করলে যে পানি কন্ট্রোল করা যায় একটা দিক। আর একটা হলো যে ওখানে রিসেটেলমেন্ট একটা ইস্যু আছে যে থিকলি পপুলেটেড এরিয়া, অন্যদিকে এনভায়রনমেন্টাল ইস্যু আছে। কারণ এই ইস্যুগুলো না শোনেন, আপনারা চট করে বললেন যে কয়লা তোলো, তুলতে গেলে যে সমস্যা মানে শেষ কয়লা খনি আবিষ্কার হয়েছে 1997 সালে, হ্যাঁ হলেই তো হলো না। আপনার ঘর থেকে যদি বলে আপনি উঠে যাবেন, ইউ হ্যাভ দি ফান্ডামেন্টাল রাইট। যমুনা ব্রিজ করার সময় 10,000 লোক উঠাই দিলেন, 10,000 লোক উঠায় দেওয়া হয়েছে। যেমন এখানেও আমরা বড় পুকুরিয়াতেও যে লোকগুলোকে আমরা রিসেটেলমেন্ট করার জন্য আমরা তাদের জমির 4 গুণ মূল্য দিয়েছি, গাছের 4 গুণ মূল্য দিয়েছি, বাড়িঘরের 4 গুণ মূল্য দিয়েছি। দেওয়ার পরে তারা বলছে আমরা সরব না। তাদের জন্য 30 একর জায়গা করা হয়েছে এবং ঢাকা সিটি মাস্টার প্ল্যান যে করেছে তার দ্বারা আমরা মাস্টার প্ল্যান করে তাদের প্লট নির্ধারণ করে বলছি যে এটা তোমাদের দেওয়া হলো, তারপরে যাবে না। আমার মনে হয় যে এটা হলো যে এটা আমি বলছি অর্থনৈতিক বিবেচনায় কি সিদ্ধান্ত আমাদের সময় আপনি যেটা ঠিক আছে আমি না বলতে দিলে আমি বলবো না, তবে এটা বিকল্প জ্বালানির দিকে আমাদের যেতে হবে, এটা হলো আমার কথা। আমার মনে হয় যে বিকল্প জ্বালানির ক্ষেত্রে আমরা যদি একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে এটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। অধ্যাপক হোসেন মনসুর, অধ্যাপক বদরুল ইমাম, জনাব অরুণ কর্মকার, আপনাদের তিনজন কাছের অনুষ্ঠানের জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।